নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরখলাকে বরাকের অন্যতম উন্নত কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য, ঘোষণা বিধায়ক কিশোর নাথের। শিলচর শহরের প্রাণকেন্দ্র উকিলপট্টিতে প্রকাশ্যে মাদক সেবনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। শিলচরের রাস্তা ও জমাজল সমস্যার সমাধান শক্তিশালী আন্দোলনের প্রস্তুতি, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। বরখলার নারায়ণছড়া বাগানের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক কিশোর নাথ। দিগরখাল এলাকায় নাকা তল্লাশিতে বড়সড় মাদক বিরোধী সাফল্য কাছাড় পুলিশের। এবারে সংবাদ বিস্তারিত। রবিবার বরখলা বিজেপি মণ্ডলের এক সংবর্ধনা সভায় উন্নয়নকে প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরলেন বিধায়ক কিশোর নাথ। বিধায়ক কিশোর নাথ বলেন, গত কয়েক বছরে এলাকার উন্নয়নের গতি থমকে ছিল, তবে জনগণের আস্থা ও সহযোগিতায় এবার বরখলায় উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে। বিধায়কের দাবি, বরখলাকে বরাক উপত্যকার শীর্ষ বিধানসভা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ শুরু করা হবে। এই লক্ষ্যে একাধিক বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ, মিনি সেক্রেটারিয়েট, ডেপুটি কমিশনারের কার্যালয়, বিশ্ববিদ্যালয় এবং এনআইটি স্তরে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রচেষ্টা। পাশাপাশি বহু আলোচিত MMLP প্রকল্প পুনরায় বাস্তবায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি। এছাড়াও এলাকার বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কারের আশ্বাস দিয়ে কিশোর নাথ বলেন, সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধানই হবে তার প্রথম অগ্রাধিকার। আগামী দিনে আমরা বরখলাকে উন্নত করব, সেটা নিয়ে আমরা একজুট হয়ে কাজ করব। আগামী দিন বরখলাকে উন্নয়ন করতে আপনারা সবাই আমার সঙ্গে রয়েছেন, সঙ্গে আছেন তো? আমরা একজুট হয়ে কাজ করব তো? আমরা একজুট হয়ে কাজ করব। আপনাদের সকলের সহযোগিতা আমি চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমাদের বরখলাকে আমি বরাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাবে নিয়ে যাব। 2021 আমি বিধায়ক ছিলাম, তখন অনেকগুলো প্রকল্পের কথা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। অনেক রাস্তাঘাট বরখলাতে হয়েছে। বরখলার ভিতরে এমন কোন একটা জিপি নেই, সেই সময় যে 21টা জিপি ছিল, এমন একটা জিপি নেই যে জিপিতে সেই সময় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। কেউ বলতে পারবেন না। দুইটা মন্ডলের ভিতরে প্রত্যেকটা জিপিতে একটা না, দুইটা, চারটা না, পাঁচটা, আটটা, 10টা কাজ হয়েছে। আর প্রত্যেক জিপি জনগণরা যতটুকু পারি আমি জানি, আমি সন্তুষ্ট রাখতে সক্ষম হয়েছিলাম। যার ফলটা এইবার আমি পেয়েছি 2026-এ। 2021-এ যেগুলো প্রকল্প ছিল সেগুলোর মধ্যে MMLP সেটা আজ পর্যন্ত হয়নি। সেটা সেই সময় ফাইনাল স্টেজে ছিল, কিন্তু তারপর সেটা হয়নি, নানান কারণে সেটা হয়নি। সেই কারণটা আমি আর তুলে ধরছি না, সেটা পেন্ডিং রয়েছে। গ্রিনফিল্ড এয়ারপোর্ট আমি থাকাকালীন 6 থেকে 8 বার এটাকে সার্ভে হয়েছিল, সেই এয়ারপোর্টটা এখনো হয়নি, সেটা এখনো পেন্ডিং রয়েছে, সেটা ইতিমধ্যে হয়ে যাবে। মিনি সেক্রেটারি সেই সময় হয়েছে, সেটা ভূমি পূজন আমরা সকলে মিলে ভূমি পূজন করেছিলাম, সেই একটা বড় প্রজেক্ট তখন হয়েছিল। এছাড়া আরো অনেক প্রজেক্ট করা বাকি রয়ে গেছে। তার মধ্যে বরখলাকে যদি আমি সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যেতে চাই, বরখলাকে বড় বড় প্রজেক্ট আনতে হবে। বরখলাকে রয়েছে, এছাড়া যদি একটু আমরা চিন্তা ভাবনা করি, আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু বেরিয়ে আসবে। বরখলা আজকের দিনে অনেক আমরা উন্নত রয়েছি, অনেক আমরা ধনী রয়েছি, আমাদের কাছে অনেক কিছু আছে। সোমবার দুপুরে শিলচর শহরের ব্যস্ততম এলাকা উকিলপট্টিতে মাদক সেবনের অভিযোগে 3 ব্যক্তিকে হাতে নাতে ধরেন স্থানীয়রা। প্রকাশ্যে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। স্থানীয়দের দাবি, ধৃতদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম, সিরিঞ্জ এবং সন্দেহভাজন নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের বিভিন্ন অলিগলিতে মাদক সেবনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি অনেক সময় এসব দৃশ্য সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। আমরা টিমরা ধরছে, ধরার পরে এই যে সামনে স্কুল আছে, ইংলিশ মিডিয়াম বাচ্চারা স্কুল, এই যে তারা গাড়ি ওপেন এখানে গাড়ি লাগায় রাস্তার পাশে, তারা ডাক্স মারাতে আসলো, আমরা ধরছি, আমরা টিমে মানুষ এগুলা ধরছে আইয়া, এবং তারা আইনে হাতে উঠাই দেওয়া হইব। ডাক্স বাগর লাইন দাঁড়া এখানে দাঁড়া তো ডাক্স কাছ থেকে কিনছস
ডাক্স কার কাছে কিনছো নাম গো কার কাছে কিনছস কিনছো কার কাছে তো বছর দিন ডাক্স কার কাছে কিনছো বলতো ডাক্স কার কাছে কিনছো হ্যাঁ ডাক্স কার কাছে কিনছস ওই তো পানি ডিঙ্গি কার বাড়ি থেকে আটি আটি বেছে কোন জায়গা বেছে বাজারও কোন জায়গা বাজারে কোন জায়গা তোর নাম কিটা কালাম কিটা আউরি করে কালাম না রে তোর নাম আগে নিউজ তোর নাম কিটা হ্যাঁ মুন্না কিটা লস্কর তোর নাম তোর বাসা কই হ্যাঁ কোন জায়গা কিনা খাওয়া আসতো ভাই ও নিচে বলা তোর তিনটা বউ তোরা কাঞ্চস কই থেকে কিনে আনছো অন্য বড় চুপচাপ বলতে কইছো তোরা যে দূর থেকে তুই জায়গা থেকে কিনে তোরা মাদক বাজার গেলে মালিক তোরা দিতে পারবে এখন দেখলে নাম কি যে বেছে তার নাম কি নাম তো নাই মারানি গড়াই দিতে পারবে গড়াই দিতে পারবে না নামো কে বেছে সত্যি কথা বল এখন কথা বলতাম তার লোকটা বলছে না দেশি মানুষ তোরা তো সত্যি না আমি কাম তিনটা খাওয়া আসলো তিনটা খাওয়া আসলো আমি পাইলি গাড়ি চালাতে পারো তো হয় বাড়ি তিনটা উঠ গাড়ি চলো এখন তাহলে টানা তুলে দিন চাবি দে চাবি বাগট চাবি আসলো তো টাইম দেখছি আমি অ্যাড্রেস আসলো চাবি আসলো ওই তো চাবি চাবি পাইলিছি দে দে এলাকাবাসীর একাংশের দাবি, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যদি এভাবে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ ওঠে তাহলে নজরদারির ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যদিও উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃতি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি। শহরে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা এবং জনবহুল এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা। আর শিলচর পেনশনার্স ভবনে ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াশি এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সমগ্র শিলচর শহরের বিভিন্ন কাছার কলেজ পয়েন্ট থেকে মেহেরপুর পর্যন্ত ভয়াবহ সড়ক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইয়াশি এর কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায়। শহরের বিভিন্ন শীর্ষস্থানীয় সংগঠন ও বিশিষ্ট নাগরিকবৃন্দ সভায় উপস্থিত থেকে দীর্ঘ আলোচনা করেন এবং শহরের করুণ সড়ক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সভায় মত প্রকাশ করা হয় যে শিলচর শহরেও সাধারণ মানুষের প্রতি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলি উদাসীনতা ও অনীহাপূর্ণ মনোভাব অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও তা সংশ্লিষ্ট দপ্তরগুলির কর্ণগোচর হয়নি। পরিশেষে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে শহরের এই জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে একটি শক্তিশালী স্মারকলিপি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট প্রেরণ করা হবে এবং এর সঙ্গে একটি নির্দিষ্ট সময়সীমা সংযুক্ত থাকবে, নতুবা পরবর্তীতে যৌথভাবে এক ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের দিকে এগিয়ে যেতে বাধ্য হবে এই সংগঠনগুলো। আগামী 5 জুন কাছাড়ের জেলা কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। কাছাড় জেলার বরকলা বিধানসভা কেন্দ্রের নারায়ণছড়া বাগান এলাকার নদী ভাঙন, বরকলা রাজা জিসি স্কুলের খেলার মাঠ সংলগ্ন বরকলা পুরাতন বাজারের পিছনে থাকা ঝাটিঙ্গা নদীর ভয়াবহ নদী ভাঙন এলাকা আজ পরিদর্শন করেন বরকলার নবনির্বাচিত বিধায়ক কিশোরনাথ। বর্ষা শুরু হতেই ঝাটিঙ্গা নদীর তীব্র ভাঙনে এলাকার প্রায় 20টি পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। নদীর পাড় ধসে পড়ায় বসত ঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা, পাশাপাশি স্থানীয় বাজার, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বরকলা থানা ও অগ্নি নির্বাপক কেন্দ্র ঝুঁকির মুখে রয়েছে। পরিদর্শনকালে বিধায়ক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং নদী ভাঙনের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি স্থানীয়দের সমস্যার কথা শুনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সেটা ফলে দেওয়া ফ্লাড আসলো, ফ্লাডের জল আটকানো হলো, আবার পরের বছর সেই আবার ফ্লাড আসলো, আবার বস্তা ফেলানো হলো। সেরকম প্রাথমিকটা করে আমার মনে হয় না কোনো একটা লাভ হয়। সেটা তো ওই সময় যখন জলের ওভারফ্লো হয় ওই সময় বাঁচানোর জন্য ওনার এমার্জেন্সি ওনাদের কাছে থাকেই, বস্তাগুলো যেগুলো জিও ব্যাগ ওগুলো ডিপার্টমেন্টের কাছে থাকেই, সেগুলো তো বললে না বললে সেগুলো হবেই।
কিন্তু আমার কথা হলো সেই প্রাথমিক করা বা টেম্পোরারি কাজ করা নয়, আমি চাইছি যে এই জায়গাটা পার্মানেন্ট সলিউশন করা। পার্মানেন্ট সলিউশন কীভাবে হয় সেটা নিয়ে চিন্তা করব। আর এখানে এই জায়গায় পার্টিকুলারলি এসএম দেখতে পাচ্ছি, এই জায়গাটা যদি আমরা প্রোটেকশন করতে পারি তাহলে একটা জায়গা দুইটা জায়গা ঠিক হয়ে যাবে। যদি নদীটাকে আমরা একটু যদি ড্রেজিং করে বা একটু ডাইভার্ট করে ওদিকে সরাতে, ওদিকে প্রচুর জায়গা রয়েছে। অরিজিনাল নদীটা জনগণ বলছেন অরিজিনাল নদীটা ছিল আগে ওই দিকে, এখন অনেক এই দিকে এসে গেছে। তো ওই দিকের জায়গাটা এখনও খালি রয়ে গেছে ওই পাশে। তো যদি অরিজিনাল জায়গা যদি এটা নেওয়া যায়, যদি ওইরকম কিছু সম্ভব হয়, সেটা টেকনিক্যাল ব্যাপার, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে আমরা আলাপ করে সেটা আমরা সিদ্ধান্ত নেব। আর অতি সত্বর পার্মানেন্ট সলিউশনের জন্যই চিন্তা করব। কালাইন থানার অন্তর্গত দিগরখাল এলাকায় নাকা তল্লাশিতে বড়সড় মাদক বিরোধী সাফল্য। একটি গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন। ঘটনায় আটক করা হয়েছে 2 যুবককে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কালাইন থানার অধীন দিগরখাল এলাকায় সোমবার নাকা তল্লাশি চালায় পুলিশ। এ সময় কালাইনের দিক থেকে আসা একটি মারুতি ব্যালেনো গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 22টি সাবানের বাক্সে লুকিয়ে থাকা মোট 258 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয়েছে 2টি মোবাইল ফোন এবং ব্যবহৃত মারুতি বলেনো গাড়িটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার জন্য ব্যবহৃত ডিডিকে কিটে উদ্ধার হওয়া বস্তু হেরোইন হিসেবে পজিটিভ ফল দেখিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় আটক করা হয়েছে 2 ব্যক্তিকে। তারা হলেন 27 বছর বয়সী আশিকুর রহমান এবং 24 বছর বয়সী মুক্তার হোসেন। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 1.5 কোটি টাকা। আজি আমি এটা খবৰ পাইছিলোঁ কি শিলচৰৰ পৰা কালাইনৰ ফালে এটা গাড়ী আহিব, এই গাড়ীৰ মাদক পদাৰ্থ লৈ আহিব, এটা এনেকুৱা খবৰ আছিল। তাৰপিছত খবৰ পোৱাৰ লগে লগে আমি কালাইন থানাৰ টিম এটা কাম কৰিছোঁ। কৰাৰ পিছত আমি এটা নাকা লগাইছোঁ ইয়াতে দিগৰখাল পুলিচ জেগা যিটো আছে। আৰু এই যেতিয়া আমাৰ খবৰ হিচাপত এটা গাড়ী নম্বৰ যিটো আমি পাইছোঁ, এই নম্বৰ হিচাপে আমি গাড়ী ইয়াতে যেতিয়া পালোঁ তাক চাৰ্চ কৰিলোঁ আৰু 2জন মানুহ আটক কৰিছে। और अटक हुआ যেতিয়া পিছত আমি সার্চ কৰিলোঁ গাড়ীত আমি পাইছোঁ 22টা বক্স আছে। তাত এইটো পিছফালে যিটো লাইট আছে, লাইট খুলি পেলাই যেতিয়া আমি সার্চ কৰিলোঁ 22টা প্লাষ্টিক চক বক্স পালোঁ। और বক্সৰ ভিতৰত আছে সাসপেক্টেড হিৰোইন আমি পালোঁ। और वेट কৰাৰ পিছত এইটো 258 গ্ৰামছৰ वेट আহিছে, যেটো কালা বাজাৰৰ মূল্য হ'ব 1.5 কোটি টাকা अनुमान हिसाब से। और 2জন আমি अटक कर দিছোঁ। और সিহঁতৰ আমি NDPS একজন নাম আছে আশিকুর রহমান और একজন নাম আছে মুক্তার হোসেন। এই 2জনৰ ঘৰ আছে নাগাঁও ডিষ্ট্ৰিক্ট। এই বস্তুটো লৈ গৈ আছে ক'ৰবাত, আৰু আমি আগতে সোধপোছ কৰি ক'ত লৈ গৈ আছে তাৰপৰা বরাক উপত্যকায় চলচ্চিত্র চর্চাকে আরো এগিয়ে নিয়ে যেতে ফের অনুষ্ঠিত হতে চলেছে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। 2 দিন ব্যাপী এই উৎসবে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রদ্ধার্ঘ নিবেদন এবং অ্যাওয়ার্ড নাইট। সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইচ্ছেডানার সভানেত্রী তথা সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপারসন শর্মিষ্ঠা দেব জানান, নমস্কার। এবছর চতুর্থবারের মতো আমরা ক্লাব ইচ্ছেডানা এবং আদামা প্রোডাকশনের পক্ষ থেকে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছি। এবছর আমাদের অনুষ্ঠান হচ্ছে 11 এবং 12 জুন। যে ছবিগুলো আসছে সেটি হলো পুতুল নাচের ইতিকথা, একাডেমি অফ ফাইন আর্টস, পোরপুর, আমি যখন হেমা মালিনী, শেডস, তারপর বেঁচে থাকার গান, দ্য ফেভারিট অ্যান্ড শিলচরের নরপিশাচ। এই ছবিগুলো দেখানো হবে ফেস্টিভ্যালে। যারা আসছেন এবছর, সেখানে অরিন্দম শীলের ছবি আসছে পোরপুর, তিনি নিয়ে আসছেন তার ছবি অরিন্দম শীল। পারমিতা মুন্সির ছবি আমি যখন হেমা মালিনী, তিনি আসছেন। জয়ব্রত দাসের ছবি একাডেমি অফ ফাইন আর্টস, তিনি আসছেন। এবং সুমন মুখোপাধ্যায়ের ছবি পুতুল নাচের ইতিকথা, তিনি আসছেন না, তিনি আসতে পারছেন না যেহেতু আমেরিকায় রয়েছেন। প্রযোজক আসছেন ছবি। আমার ছবি শেডস, দ্য ফেভারিট অ্যান্ড বেঁচে থাকার গান দেখানো হবে। এবং শিলচরের আরো এক চিত্র নির্মাতা দিবাকরের ছবি, দিবাকর নাগের ছবি নরপিশাচ দেখানো হবে। সাহেব চট্টোপাধ্যায়, সোদপুর থেকে সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, পাপিয়া অধিকারী, যিনি এবছর আমাদের কলকাতার টলিগঞ্জের বিধায়িকা নির্বাচিত হয়েছেন, তিনি আসছেন। তার ছবি আমি যখন হেমা মালিনী, এই ছবি তিনি একজন আমাদের সিনিয়র অভিনেত্রীও চলচ্চিত্র জগতে, এবং এবছর
তিনি বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছেন টালিগঞ্জ থেকে, তিনি আসছেন। তো সবাইকে নিয়ে এবছর আমরা আমাদের এই চলচ্চিত্র উৎসব করতে চলেছি। 11 জুন শুক্রবার শিলচর বঙ্গভবনে দুপুর 3টের সময় আমাদের এই অনুষ্ঠানের শুভারম্ভ হবে। তো আমি পুরো বরাকবাসীকে আহ্বান করছি আমাদের পাশে থাকার জন্য। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সরকারি অনুদান বরাদ্দ, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের দাবিতে সোমবার উলুবাড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করে এআইডিএসওর আসাম রাজ্য কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক ফি বৃদ্ধির সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে এবং বিশেষ করে দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পথ আরও কঠিন করে তুলবে। বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সম্পাদক হেমন্ত পেগু অভিযোগ করেন, সরকারি অনুদানের অভাব ও স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়ার বিষয়কে অজুহাত হিসেবে দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি বৃদ্ধি করেছে, যা ছাত্র স্বার্থের পরিপন্থী। আন্দোলনকারীদের দাবি, ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে, যোৱা 27 তাৰিখত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত যি এটা অভাৱনীয় এটা পৰিস্থিতি সৃষ্টি হ'ল, অযৌক্তিকভাৱে আৰু অগণতান্ত্ৰিকভাৱে হঠাৎ কৰি যি ইণ্টিগ্ৰেটেড স্নাতক কোৰ্চ, এই স্নাতক কোৰ্চত 100% ফিজ বৃদ্ধি কৰিলে। অকল এয়া নহয়, এয়াও লক্ষণীয় যে তেওঁলোকে যি গোটেই অসমত তেওঁলোকে প্ৰি এডমিশ্যনৰ ব্যৱস্থা যি আছিল, এই প্ৰি এডমিশ্যনৰ ব্যৱস্থাও 5 বছৰীয়া ইণ্টিগ্ৰেটেড কোৰ্চত তেওঁলোকে বাতিল কৰিব খুজিছিল। যেতিয়া ছাত্ৰৰ মাজে ইয়াৰ বিৰুদ্ধে গোটেই বিশ্ববিদ্যালয়ত আন্দোলনৰত হয়, বাধ্য হৈ পিনি তেতিয়া বিশ্ববিদ্যালয়ৰ কৰ্তৃপক্ষই তেওঁলোকে ঘোষণা কৰিবলৈ বাধ্য হয় যে এতিয়া তেওঁলোকে ইণ্টিগ্ৰেটেড 5 বছৰীয়া যিটো কোৰ্চ, এই কোৰ্চত প্ৰি এডমিশ্যনটো বাহাল থাকিব। কিন্তু লক্ষণীয় বিষয়, অত্যন্ত উদ্বেগৰ বিষয়, এই ফিজ বৃদ্ধিৰ ক্ষেত্ৰত আজিলৈকে তেওঁলোকে কোনো সিদ্ধান্ত লোৱা নাই। আপোনালোকে সকলোৱে জানে, যেতিয়া জাতীয় শিক্ষানীতি 2020 প্ৰৱৰ্তন কৰিবলৈ লৈছিল, আমি তেতিয়াই আৰম্ভণিৰ পৰাই কৈছিলোঁ, এই জাতীয় শিক্ষানীতি 2020 হৈছে শিক্ষাৰ প্ৰাণ হত্যা ধ্বংসকাৰী। এই নীতি যদি ইমপ্লিমেণ্ট কৰে, প্ৰণয়ন কৰে, তেতিয়াহ'লে কিদৰে শিক্ষা ব্যক্তিগতকৰণ হ'ব, বাণিজ্যিকীকৰণ হ'ব। আৰু এআইডিএছ হৈ যি কথাটো কৈ আছিলোঁ, আজি এয়া আকৰে আকৰে প্ৰমাণিত হৈছে। আজি দেখা গৈছে, এই যে NEP 2020 প্ৰৱৰ্তন কৰিবলৈ গৈ অসম চৰকাৰে গোটেই ভাৰতবৰ্ষত তেওঁলোকৰ ক্ৰেডিটটো দেখাবলৈ গৈ বিশ্ববিদ্যালয়সমূহক তেওঁলোকে জোৰ জবস্তি কৰি NEP 2020 প্ৰৱৰ্তন কৰিবলৈ বাধ্য কৰাইছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।